আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে আমার পৌলির বর্জন নীতি। এটা থেকে প্রতি বছর গুচ্ছতে প্রশ্ন হয়, ঢাবিতে প্রশ্ন হয়, রাবিতে প্রশ্ন, সব জায়গায় একটা প্রশ্ন থাকেই। এখানে দুইটা ফ্যাক্টর আছে। একটা বলে দেয় কি জানো, একটা বলে দেয় সর্বশেষ ইলেকট্রন, আরেকটা দিয়ে পেঁচায় সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। এই দুইটার পার্থক্য বুঝলেই তোমার এটার খেলা শেষ। আচ্ছা, এবার আসো পৌলির বর্জন নীতি কি বলছে সেটা একটু বুঝার ট্রাই করি। পৌলির বর্জন নীতি বলছে হচ্ছে পৌলির বর্জন নীতি বলছে এটা 1 2 4। এটা একটু মনে রাখতে পারলে পৌলির বর্জন নীতি শেষ। এই 1 দিয়ে কি মনে রাখবো, একটি পরমাণুর টু দিয়ে মনে রাখবো দুইটি ইলেকট্রনের, আর 4 দিয়ে মনে রাখবো চারটি কোয়ান্টাম নাম্বার কি কখনোই সেম হবে না, এটাই হচ্ছে পৌলির বর্জন নীতি। মানে একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না, মিনিমাম একটা হলেও কি হবে, ভিন্ন হবে। এখন প্রশ্নটা দেখো, বলছে ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার সেটটি দেখাও। এখানে কিন্তু সর্বশেষ শক্তি স্তর বলছে, নট ইলেকট্রন বলছে। হইতেই পারে ইলেকট্রন, কিন্তু প্রশ্নে কিন্তু বলে দিয়েছে সর্বশেষ শক্তি স্তর। বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আসো এটা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখা ট্রাই করি। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? 20। এখন যদি আমরা এটার ইলেকট্রন কনফিগারেশন করি 1s2 2s2 2sp6 3s2 3sp6, দেখো কয়টা গেল, এই হচ্ছে 10 18 গেল, তাই তো? 4s2। এই ক্যালসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের যেটা ইলেকট্রন আর সর্বশেষ ইলেকট্রন সেম জিনিস। তাহলে এটা হচ্ছে আমার সর্বশেষ শক্তি স্তর, কারণ 4s, আগের গুলো তো 3, তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে আমার 4s। তাহলে 4s এর জন্য আমার চারটা কোয়ান্টাম নাম্বারের মান বের করতে বলছে। তাহলে দেখো এই পর্যন্ত কয়টা ইলেকট্রন গেল? এই পর্যন্ত আমার 18টা ইলেকট্রন গেল। আর 4s এ কয়টা ইলেকট্রন আছে? এই হচ্ছে 19 নাম্বার, এই হচ্ছে 20 নাম্বার, মানে 19 এবং 20 নাম্বার ইলেকট্রনটা এখানে আছে। তাহলে এই হচ্ছে আমার 19th ইলেকট্রন, এই হচ্ছে আমার 20th ইলেকট্রন। এই দুইটার জন্য যদি আমি পৌলির বর্জন নীতি ব্যাখ্যা করতে চাই, তাহলে কি লিখবো? চারটা কোয়ান্টাম নাম্বার লিখতে হবে। একটা হচ্ছে n l m s, n l m s, তাই তো? এখন দেখো, একটু খেয়াল করো ভাইয়া, এখানে n এর মান কত? দুইটার জন্য n এর মান 4। তো দুইটার জন্য n এর মান কত? আমার 4 হয়ে গেল। l এর মান কত? l এর মান তো ডিপেন্ড করে n এর উপর, কিন্তু এখানে l এর মান কি কি হইতে পারতো বলো তো? হইতে পারতো 0 1 2 3, কিন্তু কোনটা হবে বলা আছে? s অরবিটাল। তোমাকে কি এটা দেখাইছিলাম একটু আগে? দেখো তো ভাইয়া, মনে আছে কিনা? যদি l এর মান 0 হয় সেটা s অরবিটাল, যদি 1 হয় সেটা p অরবিটাল, যদি 2 হয় সেটা d অরবিটাল, 3 হইলে f অরবিটাল। যেহেতু আমার s অরবিটাল, তাই l এর মান কত হবে? 0 হবে। l এর মান কত হবে? 0 হবে। ক্লিয়ার? এবার আসো m এর মান। m এর মান কার উপর ডিপেন্ড করে? l এর উপর, প্লাস মাইনাস l। তাহলে l এর মান যদি 0, এটার মান তো 0 হবে, 0 তো আর প্লাস মাইনাসের দরকার নাই, 0। s এর মান কি দেখো, একটা যে ডিরেকশন আছে আরেকটা তার উল্টা ডিরেকশন আছে, তাহলে একটাকে যদি তুমি প্লাস হাফ দাও, আরেকটাকে কি দিতে হবে? মাইনাস হাফ। তাহলে দেখো তো এই তিনটাই কি মিলে সেম, কিন্তু একটা হইলেও ভিন্ন হবে, সেটা হচ্ছে আমার কোনটাই? s। এখানে sটা হচ্ছে ডিফারেন্স। এটাই বলছে পৌলির বর্জন নীতিতে, কোনো একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না। বুঝাইতে পারলাম? আশা করি বুঝছো। তাহলে এখানে উত্তর কোনটা হবে বলো তো? এই যে দেখো, n এর মান 4, l এর মান 0, প্লাস অফ মাইনাস অফ। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে উত্তর, প্লাস অফ মাইনাস অফ। আশা করি ক্লিয়ার। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে, তোমাদের কিন্তু ইজিলি আনসার করতে হবে। তাহলে তোমার মেন কনসেপ্টটা জানা থাকতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করা সেটা তো দেখাই দিলাম। এখন তোমার প্রয়োজন হচ্ছে এটা প্র্যাকটিসের মাধ্যমে নিজের আয়ত্তে নিয়ে আসা। তাহলে সকলেই ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।